আজ আপনারা শুনবেন লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা খোট্টায় শরবত। বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এবং সম্পাদক মণিলাল গঙ্গোপাধ্যায় বাংলা শিশু সাহিত্যে এক অবিস্মরণীয় নাম। 1888 সালের 20 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন মণিলাল। নিবাস ছিল বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। ছিলেন বিখ্যাত সাহিত্যিক পত্রিকা ভারতীর সম্পাদক। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের জামাতা হওয়ায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শৈল্পিক আবহে তার সাহিত্য চর্চা বেশ বিকশিত হয়েছিল। মাত্র 40 বছর বয়সে প্রয়াত হলেও মণিলাল গঙ্গোপাধ্যায় তার ছোট গল্প ও কিশোর সাহিত্যের মাধ্যমে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। কেমন লাগলো আজকের গল্প জানাতে পারেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। হাতের লেখা খারাপ, তাই নিজের লেখা দেখে নিজেরই লজ্জা হয়, আর সেই লজ্জা নিবারণের জন্যই একটা বাংলা টাইপরাইটার কিনেছিলাম। হাতের কাছে গুড ফ্রাইডের ছুটি পেয়ে পুরীতে গিয়েছিলাম বেড়াতে। ইচ্ছে ছিল একটা বড় গল্প ওখানেই আরম্ভ করব, আর ওইখান থেকেই একেবারে ছাপতে দেব। কাজেই সঙ্গে করে টাইপরাইটারটাও নিতে হয়েছিল। বেশ সুন্দর টাইপরাইটার, বেশ স্পষ্ট হরফ। সেই মুক্তোর মতো বাংলা হরফগুলো দেখে আমার মনটা ভারী খুশি হয়ে উঠত। আমি কয়েকদিন আহার নিদ্রা ত্যাগ করে রোজই তার হরফগুলো কাগজের উপর তুলে লাইনের পর লাইন মালা গেঁথে চেয়ে চেয়ে দেখতাম কেবল, আর তন্ময় হয়ে যেতাম। এমনই আমার নেশা চেপেছিল যে অনবরত ঠুকে ঠুকে সেই কলটাকে প্রায় বিগড়ে তোলবার জো করেছিলাম। পুরীর সমুদ্র থেকে একটু দূরে আমার এক বন্ধুর একটা ছোট্ট বাড়ি আছে। আমি পুরীতে গেলেই সেখানেই আড্ডা মারি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বাড়িখানি অনেক দিনের পুরনো, কিন্তু বন্ধুবর সেখানিকে মেজে ঘষে বেশ ঝকঝকে করে রেখেছেন। বাড়ির তত্ত্বাবধান করে এক উড়ে চাকর। বন্ধুবরের অতিথিরা কেউ গেলে সেই ঘরদুয়ার খুলে দিয়ে তাদের অভ্যর্থনা করে। এছাড়া বাড়িতে আর তেমন কোনো লোক থাকে না। বন্ধুবর এই বাড়ি কাউকেই ভাড়া দেন না। তিনি নিজেও খুব অল্পই সেখানে গিয়ে থাকেন, এবং আমার মতো দু একটি অন্তরঙ্গ বন্ধু অবরে সবরে সেই বাড়িতে প্রবেশ করবার অধিকার পায়। কাজেই বাড়িখানা প্রায় সব সময়তেই বন্ধ থাকে। বোধহয় এই জন্যই আশেপাশের লোকেরা এই বাড়িটাকে পোড়ো বাড়ি বলে। আগে ভাড়া নেবার জন্য অনেক খোঁজ আসত, কিন্তু এখন আর কেউ খোঁজও করে না। বলে ওটা নাকি হানা বাড়ি। আমি অনেকবার এই বাড়িতে এসেছি, কিন্তু বাড়িখানা যে হানা তার কোনো পরিচয় কখনো পাইনি। কিন্তু অনেকে নাকি পেয়েছে। তার গল্প মাঝে মাঝে আমার কানে আসত। আশেপাশের অভ্যাগতরা আমাকে সকালবেলা সেই বাড়ি থেকে বেরোতে দেখে প্রায় খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করতেন, হ্যাঁ মশাই, কিছু দেখলেন নাকি? আমি বলতাম, কই না, এখনো তো এমন আশ্চর্য কিছুই দেখিনি। তাঁরা আমার উত্তরে হতাশ হয়ে আড়ালে পরস্পর বলা বলি করতেন, এই খ্রিস্টান যে, ওরা কি সব দেখতে পায়?
কিন্তু আমি যে খ্রিস্টান হলাম কি করে তা বুঝতে পারতাম না। বোধহয় বাড়িতে মাঝে মাঝে মুরগির যেসব পালক উড়ত তারাই ওই খবর রটিয়েছে। বাড়িতে 3খানি মাত্র ঘর, আমি 2খানি ব্যবহার করতাম, আর একখানি একেবারে আষ্টে পৃষ্ঠে বন্ধ থাকত। কোথাও এমন ফাঁক ছিল না যে দেখা যায় তার মধ্যে কি আছে। ওরে চাকরটার মুখে শুনেছি সে ঘর কখনো খোলা হয় না, তা চাবিও তার কাছে থাকে না, এবং তার মধ্যে যে কি আছে তাও সে জানে না। এই বাড়িটাকে নয়, বরং এই এই ঘরটাকেই আমার কেমন যেন হানা বলে মনে হতো। বাড়িটার আর 2খানি ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চুনকাম করা, কিন্তু এই ঘরটার সামনে দাঁড়ালে বেশ বোঝা যেত যে অনেক দিন থেকেই এর গায়ে সংস্কারের হাত পড়েনি। নোনা লেগে এর গায়ের বালি জায়গায় জায়গায় একেবারে খসে পড়ে ভেতরের ইটগুলো জর্জর হয়ে উঠেছে। দেখলে ঠিক মনে হতো যেন কোনো এক ভীষণ জন্তু তার তীক্ষ্ণ দাঁত দিয়ে এর গায়ের মাংস স্থানে স্থানে খুবলে নিয়েছে, আর সেখানকার দাগগুলো ঘায়ের মতো দগদগ করছে। রাত্রের অন্ধকারে হঠাৎ ওই লাল লাল ক্ষতগুলোর দিকে চোখ পড়লে সর্বাঙ্গ কেমন যেন চমকে উঠত। এই ঘরখানার এমন দুর্দশা কেন তা আমি বুঝতে পারতাম না। বন্ধুবরকেও কোনোদিন জিজ্ঞেস করতে পারিনি। কেমন একটা সংকোচ হতো মনে। মনে হতো যে এর সঙ্গে যে কথা জড়িত আছে তা যেন চাপা থাকাই ভালো। সকালবেলা পুরী পৌঁছে টাইপরাইটার প্রভৃতি জিনিসগুলো গুছিয়ে নিয়ে আহারাদি সেরে সারা দিনটা ঘুমিয়ে কাটানো গেল, কারণ গত রাত্রে গাড়ির ভিড়ে মোটেও ঘুম হয়নি। বিকেলে টাইপরাইটারে খানিকক্ষণ হাতটা সরগর করে নিয়ে সন্ধেবেলা সমুদ্রের ধারে একটু ঘুরে এসে রাত্রে গল্প লেখা আরম্ভ করা যাবে ভেবে বাড়ি থেকে বেরিয়ে পড়া গেল। আমার সঙ্গে ইকমিক কুকার ছিল, তাতেই ডাল, চাল আর 2টো ডিম চাপিয়ে দিয়েছিলাম। ও আপনি তৈরি হয়ে থাকবে, ইচ্ছে মতো খাওয়া যাবে খন। বলা বাহুল্য, বিদেশে চাকর বামুন নিয়ে যাওয়ার সাধ্য আমার নেই, নিজের সব কাজ আমায় নিজেকেই চালিয়ে নিতে হয়। সমুদ্রের ধার থেকে বেরিয়ে বাড়ি ফিরছি এমন সময় বিনোদের সঙ্গে দেখা। সে নাকি মাসখানেক সপরিবারে পুরীতে এসে বাস করছে। বিনোদের সঙ্গে ছেলেবেলা থেকে অনেক দিন একসঙ্গে কাটিয়েছি, যদিও তারপর অনেক দিন ছাড়াছাড়ি। তবে সে এখন বিহারের কোন এক জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেটই করে। বিনোদ আমাকে দেখে উৎফুল্ল হয়ে উঠল, আমারও ভীষণ আনন্দ হলো। 2 বন্ধুতে গল্প করতে করতে আমরা অগ্রসর হতে লাগলাম। বিনোদ বলল, দূর, তোকে ছাড়তে ইচ্ছে করছে না। বাড়ি গিয়ে এখন কি করবি? আমার বাড়ি চল তো, 2 বন্ধুতে খানিকটা গল্প করা যাবে, চল। অনেক দিন পর দেখা, কাজেই বন্ধুর অনুরোধ, তার উপর তার সঙ্গ আমারও ছাড়তে ইচ্ছা হচ্ছিল না। কাজেই বিনোদের বাড়ির দিকেই চলতে লাগলাম। গল্প লেখার আশা কিছুক্ষণের জন্য বিসর্জন দিতে হলো। টাইপরাইটারটার গায়ে হাত বুলানো আজও হবে না দেখছি। বিনোদের বাড়ি পৌঁছে দেখি একটা মহাভোজের আয়োজন লেগে গেছে। বাড়ির ছেলেরা গুড ফ্রাইডের উৎসবকে কালিয়া পোলাওয়ের গন্ধে আমোদিত করে তোলবার জন্য একেবারে উঠে পড়ে লেগে গেছে। বিনোদ বলল, তাহলে তুই বরং খেয়েই যা, অনেকদিন একসঙ্গে বসে 2 বন্ধুতে খাইনি, আয়। বেশ। আমার ইকমিক কুকারে চড়ানো সেই ডাল ভাতটা নষ্ট হবার কথা একবার মনে পড়ল, কিন্তু তাদের বড়লোক জ্ঞাতিদের সামনে সেই তুচ্ছ কথাটা আমি আর তুলতে পারলাম না। খানিক বাদে বিনোদের চাকর 2 গ্লাস শরবত নিয়ে এসে হাজির হলো। বিনোদ গ্লাসটা হাতে নিয়ে হাসতে হাসতে বলল, আসলে পশ্চিমে থাকি বলে এই খোট্টায় শরবত খাওয়াটা আমার কেমন যেন অভ্যেস হয়ে গেছে, বুঝলি। সন্ধ্যাবেলা 1 গ্লাস না হলে আর চলে না। তুইও খেয়ে দেখ, শরীরটা বেশ ভালো বোধ করবে। কি সুমিষ্ট শরবত! আমি প্রায় 1 চুমুকেই গ্লাসটা শেষ করে ফেললাম। বিনোদ বলল, কিরে, কেমন খেতে লাগলো বল? চমৎকার। খানিক বাদে দেখবি আরও চমৎকার বোধ হবে।
বেশ খিদে পাবে, শরীরে বেশ স্ফূর্তি বোধ হবে। চমৎকার দাওয়াই, বুঝলি? এরপর দুই বন্ধুতে বসে নানান সুখ দুঃখের গল্প চলতে লাগলো। বিনোদের চাকর এসে আলবোলাতে অম্বুরে তামাক দিয়ে গেল। আমার যদিও তামাক খাওয়ার অভ্যেস নেই, কিন্তু বিনোদ আমায় বারবার করে বলতে লাগলো, আরে টেনে দেখোই না, হ্যাঁ, আরে বেশ লাগবে, কোনো ভয় নেই। অগত্যা তার পীড়া পিড়িতে নলটা হাতে তুলে নিয়ে টানতে শুরু করে দিলাম। প্রথমটা দু একবার একটু কাশি এলো, তারপর কিন্তু টানতে টানতে বেশ মিঠে লাগতে লাগলো। আমি তামাক টেনে চলেছি, গল্পের স্রোতও চলেছে। ছেলেবেলাকার এক কথা 100 বার বলেও যেন আশ মিটছে না। কেবলই মনে হচ্ছে আজ যেন কি আনন্দের দিন। বিনোদের এক একটা কথাতে কখনো মনটা দুলে দুলে উঠছে, আবার কখনো হো হো করে হেসে উঠছে। বিনোদের সব কথাই যেন আমার খুব খুব ভালো লাগছে। সব কিছুতেই বেশ স্ফূর্তি হচ্ছে। বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা কিনা। বিনোদ বলল, কিরে, মনে হচ্ছে তোর খিদে খিদে পাচ্ছে, কিছু খাবি নাকি? বিনোদের প্রশ্নে হঠাৎ পেটের দিকে নজর পড়তেই দেখলাম না, খিদেটা বেশ চনমনে হয়ে উঠেছে। বললাম, এত শিগগির কি আর খাবার তৈরি হয়েছে? খাবারের এখন ঢের দেরি, তুই ততক্ষণ কিছু জলযোগ করে নে। বলে সে বাড়ির ভেতর দিকে চলে গেল। তারপর চাকরকে সঙ্গে নিয়ে একটা থালায় এক গাদা কচুরি আর রসগোল্লা এনে হাজির করল। আমি সেই খাবারের ডাঁই দেখে বলে উঠলাম, আরে এ কি করেছিস? আমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, আরে এখন এত খেলে রাত্রে আর খেতে পারবো নাকি রে? আরে অত ভাবতে হবে না, যা পারিস খা না। বলে সে থালা থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে আমার মুখে পুরে দিয়ে বলল, এমনি করে মেসের বাসায় এক থালা থেকে দুজনে কাড়াকাড়ি করে কত খেয়েছি বলতো। খুব মনে পড়ে সেই সব আনন্দের দিন, কি আর ভুলবার হে। কচুরি আর রসগোল্লা যেন মনে হতে লাগলো অমৃত। অনেক রসগোল্লা খেয়েছি, কিন্তু এমন তোর জীবনে কখনো খাইনি। যতই খাই ততই মনে হয় আরেকটা খাই। দেখতে দেখতে সেই রসগোল্লার ডাঁই একসময় শেষ হয়ে গেল। আমার নিজের খাওয়া দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তবু যেন মনে হতে লাগলো যেমন পেটের খিদে ঠিক তেমনই আছে। এ কি ভেলকি নাকি যে হঠাৎ করে বদলে যাবে? বিনোদ বলল, আজ ভারী একটা মজা হয়েছে, বুঝলি? আমি হেসে উঠলাম, তাই বুঝি? মজা? এই কথাটা শুনেই আমার যতগুলো মজার কথা জানা ছিল যেন সবগুলো একসঙ্গে মনে পড়ে কেবলই হাসি পেতে লাগলো। বিনোদ বিরক্ত হয়ে বলল, উফ, আরে শোন না মজার কথাটা। আবার ওই মজা শুনেই আমার পেট থেকে খিলখিল করে হাসি বেরিয়ে আসতে লাগলো। বিনোদের মজার কথাটা যে কি তার শোনা হলো না। বিনোদ আমার হাসিটা দেখে শেষে নিজেই হাসতে শুরু করে দিল। দুই বন্ধুতে একসঙ্গে খুব খানিক হেসে নিয়ে যখন থামলাম, চ্যাঁত করে কে যেন মনে করিয়ে দিল তখন, এ কি ব্যাপার, এত এত হাসছি কেন? রাত অনেকখানি এগিয়ে গেল। আমার খিদেটাও খুব প্রচণ্ড বোধ হতে লাগলো হঠাৎ করে, কিন্তু তখনও খাবার আসে না। মনের ভেতরটা একবার খুঁতখুঁত করে উঠল। গল্প লেখাটা আজ আর আরম্ভ হয় না দেখছি। তারপরে মনে হলো, গল্পটা কি, কি তার প্লট? দেখলাম প্লটটা একেবারেই ভুলে গিয়েছি। কি যেন মাথা থেকে একেবারে চেঁচে বার করে নিয়ে গেছে, আর সেটাকে খুঁজে বার করতে গিয়ে বিড়বিড় করে অনেকগুলো নতুন প্লট আমার চোখের সামনে বেরিয়ে আসতে লাগলো। আর তার মধ্যে কোনটা আমার এবারকার গল্পের প্লট সেটাই খুঁজে ঠিক করছি। আর ঠিক এমন সময় বিনোদ আমার পিঠে একটা থাবড়া মেরে বলল, কি রে, হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন? কি ব্যাপার? হ্যাঁ, না, গম্ভীর হব কেন? নেশা হয়েছে নাকি? নেশা? কিসের? ওই যে শরবতের। বলতে বলতে মাথাটা কেমন যেন বউ করে একবার ঘুরে গেল। বিনোদ বলল, এই শরবতে কিন্তু একটু সিদ্ধি ছিল রে।
কথাটা শুনে আমার কেমন সন্দেহ হলো। বোধ হলো যেন একটু নেশা হয়েছে। আমি কখনো সিদ্ধি খাইনি, সিদ্ধির নেশা কিরকম তাও জানি না। এই কি তবে সিদ্ধির নেশা? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি যেমন মানুষ ঠিক তেমনই তো আছি। আমি ঠিক ঠিক করে কথা বলছি, তবে নেশা আবার কোত্থেকে এলো? আমি এ সমস্তই ভাবছি, এমন সময় বিনোদ বলল, তুই বড্ড গম্ভীর হয়ে উঠছিস, নিশ্চয়ই তো নেশা হয়েছে। কি ভাবছিস বলতো? দূর, ভাবনা আবার কিসের? আমি বললাম বটে, কিন্তু সত্যি নানান রকমের আবোল তাবোল ভাবনা আমার মাথার ভেতর ক্রমাগত আসতে লাগলো। বিনোদ জিজ্ঞেস করলো, তবে বুঝি তোর খিদে পেয়েছে? হ্যাঁ, তা ভাই পেয়েছে। রোজো রোজো, খাবার জায়গা করতে বলি, দাঁড়া। বলে সে উঠে গেল। আমি একলা বসে রইলাম। বসে বসে ভাবছি। হঠাৎ মনে হলো বিনোদ তো অনেকক্ষণ গেছে, বোধহয় ঘন্টা 2 হবে, এখনো ফিরল না কেন? তবে কি আমায় খাবার দিতে ভুলে গেল? ওর কি বাড়ি শুদ্ধ সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? তাহলে এখন উপায়? আমি তবু বসে বসে বিনোদের অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, বিনোদ ফিরে এলো না। বসে বসে দেখতে লাগলাম ঘরে যে আলো জ্বলছে তার প্রদীপের তেল একটু একটু করে কমে আসছে। ক্রমেই আলো মিটমিটে হয়ে আসতে লাগলো। এই বুঝি নিভে যায়, আর নিভে গেলেই তো একেবারে ঘরটা অন্ধকার হয়ে যাবে। সর্বনাশ! আমি আমি তাড়াতাড়ি জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে দেখলাম ঘুটঘুট করছে অন্ধকার। আকাশে একটু আলো নেই, বোধহয় মেঘ করেছে। না, হ্যাঁ, ওরকমটাই হবে। এমন সময় বিনোদ ধাঁ করে এসে বলল, এই চল রে, খাবার তৈরি। আমি উঠে গিয়ে খাবারের জায়গায় বসলাম। চর্বচস্য লজ্জ পেয়েও নানান জাতীয় খাবার দেখে জিভে জল আসতে লাগলো। তার সুগন্ধটা নাকের ভেতর দিয়ে একেবারে পেটের মধ্যে প্রবেশ করে পাকস্থলীকে নানান ভঙ্গিতে নাচিয়ে তুলতে লাগলো। বিনোদ জিজ্ঞেস করলো, এই, খিদেটা কেমন বোধ করছিস? সত্যি বলতে খুব খুব খিদে পাচ্ছে। দেখলি, ওটাই শরবতের গুণ আছে। সত্যিই বটে, এত রাক্ষসে খিদে না, এর আগে কখনো বোধ করিনি। এক মনে আমি খেয়ে চলেছি। হঠাৎ মনে হলো, আচ্ছা, চোরে যদি নতুন টাইপরাইটারটা চুরি করে নিয়ে যায়? আমার বাড়িতে তো কেউ নেই। একটা সামান্য তালা দিয়ে দরজা বন্ধ করে এসেছি কেবল, আর সেই তালা ভাঙতেই বা কতক্ষণ? আর এই কথাটা মনে হতেই মাথার ভেতরে রক্তটা চঞ্চন করে উঠল। আমার অনেক সাধের এই টাইপরাইটারটা, অনেক কষ্টে সংগ্রহ, তাকে বড় ভালোবাসি আমি। শেষে শেষে কিনা সেটা চুরি যাবে? আর এই কথাটা মনে হতেই আহারের সমস্ত স্বাদ কেমন যেন একেবারে বিস্বাদ হয়ে গেল আমার কাছে। বিনোদ বলল, কি রে, হাত গুটিয়ে বসে গেলি কেন? আমি আবারও খেতে শুরু করলাম বটে, কিন্তু আমার তেমন আর কোনো উৎসাহ রইল না। ঘুরে ফিরে কেবলই টাইপরাইটারটার জন্য উৎকণ্ঠা হয়ে উঠছে আমার মন। মনে হতে লাগলো বিনোদের খাওয়ার পালা যেন আর ইহজন্মে শেষ হবে না। এখনই গেলে বোধহয় টাইপরাইটারটা চোরের হাত থেকে রক্ষা করা যায়, কিন্তু বিনোদ স্টুপিড, তা কি হতে দেবে? খাবারের পর খাবার এনেই চলেছে, আর খাবারগুলো চিবোচ্ছি তো চিবোচ্ছি, যেন গিলতে আর পারি না। খেতে আমার আর মোটেই রুচি হচ্ছিল না। আমি হাত গুটিয়ে নিলাম, বললাম, এই শোন না, বলছি আমার উদরে আর তিল ধারণের স্থান নেই ভাই, আমি আমি আর খেতে পারবো না, আমার ছেড়ে দে। কিন্তু বিনোদ তবুও সেই খা খা করে আরো একটু খাওয়ালো। শেষমেশ আমার জোড়াজুড়িতে খাওয়া শেষ করে বিনোদ যখন বলল, আয়, আরেক সেলিম তামাক খেয়ে যা। আমি তখন আর সে কথায় কর্ণপাত করি না। আমি হনহন করে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। টাইপরাইটারটার জন্য আমার মন তখন ভারী ছটফট করছে। একটু অগ্রসর হতেই দেখি একটা লোক একটা লণ্ঠন হাতে করে পিছন থেকে ছুটে এলো। অন্ধকার রাত্রি দেখে আমার জন্য বিনোদ আলো পাঠিয়ে দিয়েছে। হতে পারে,
কালো কালির মতো অন্ধকার রাত্রি। লণ্ঠনের আলোয় হাত দুই মাত্র জায়গা একটু দেখা যায়, আর বাকি সমস্ত পৃথিবীটাই একেবারে মিশমিশে অন্ধকারে ডুবে। আমার মনে হতে লাগলো যেন সেই অন্ধকার সমুদ্র পেরিয়ে তবেই বাড়ি পৌঁছাতে পারবো। আমি আমি চলেছি তো চলেছি, অনেকখানি চলে হঠাৎ দাঁড়িয়ে পড়ে মনে হলো এখনো বাড়ি পৌঁছালাম না কেন। বিনোদের বাড়ি থেকে আমাদের বাড়ি একরশি পথ তো নয়। আমি চাকরটাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, বলছি পথ হারালাম নাকি? না বাবু, এই তো সোজা পথ, হারাবো কেন? এরপর আবার চলতে লাগলাম। কত দূর চলে এলাম জানি না, আমার পা দুটো যেন কেমন ভেঙে পড়তে লাগলো, কিন্তু তবুও বাড়ি পৌঁছালাম না। কি হলো আজ? এইটুকু পথ এতখানি হয়ে গেল কেমন করে? আমি ভেবে যেন কিছুই ঠিক করতে পারছিলাম না। চাকরটাকে জিজ্ঞেস করতেও কেমন লজ্জা হতে লাগলো আমার। কেবলই মনে হতে লাগলো আজ সারা রাত হেঁটেও বুঝি বাড়ি পৌঁছতে পারবো না। কিন্তু কি আশ্চর্য, যেমন এই কথা মনে হওয়া অমনি চোখের নিমেষে কে যেন আমাকে শটান তুলে নিয়ে শোঁ শোঁ করে আকাশপথে উঠতে লাগলো। কত উঁচুতে যে তুলে নিয়ে গেল আমি তা বলতে পারি না। যেখানে নক্ষত্রগুলো আছে বোধহয় ঠিক ততটাই উঁচুতে, আর তারপর ঠিক অতটা উঁচু থেকে আমার টুপ করে ফেলে দিল। আমি ভোঁ ভোঁ করে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়তে লাগলাম, আর যেমনি মাটিতে এসে পা দিয়েছি অমনি বিনোদের চাকরটা লণ্ঠনটা উঁচু করে তুলে ধরে বলে উঠল, এই যে বাবু আপনার বাড়ি। চেয়ে দেখি সত্যি তো আমার বাড়ি। আমি বাড়ি পেয়ে যেন বলতে গেলাম, তাড়াতাড়ি চাবি খুলে ভেতরে ঢুকে পড়লাম। বিনোদের চাকরটা চলে গেল। অতখানি উঁচু থেকে পড়াতে আমার মাথাটা তখনও বৌ বৌ করে ঘুরছিল। আমি চোখে কানে যেন দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য রোয়াকে উঠবার সিঁড়িটা কোথায় যেন হারিয়ে গেল। অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না। তারপর হাতড়ে হাতড়ে সিঁড়ি বার করে রোয়াকে উঠলাম। এই রোয়াকে উঠে প্রথমেই সেই হানা ঘরটা, যাতে দিন রাত চাবি বন্ধ থাকে, সেইটাই সামনে পড়ে। আমি তার কাছে আসতেই মনে হলো দরজা যেন এতক্ষণ খোলা ছিল। আমি আসতেই খুট করে কেউ বন্ধ করে দিল। বুকের ভেতরটা একটা প্রচণ্ড ধাক্কায় ধক করে উঠল। আমি দরজার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে একবার ঠেললাম, আর দরজাটা খুলে গেল। কিন্তু এ কি ব্যাপার? দরজা আজ 10 বছর খোলা হয়নি। যাকে কেউ কখনো খুলতে দেখেনি, সেটা আজ হঠাৎ এভাবে খুলে গেল কেমন করে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ঘরের মধ্যে প্রবেশ করব কি না। আমার গা কেমন ছমছম করতে লাগলো। পকেট হাতড়ে দেখলাম একটা দেশলাইও নেই যে আলো জ্বালব। অন্ধকার দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভেতরটা দেখতে লাগলাম। ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। সব জিনিসগুলো শুধু আবছায়ার মতো বোধ হচ্ছিল। এই 4 দিনের বন্ধ ঘরের ভেতর না জানি কি অদ্ভুত জিনিস আছে, তাই দেখবার জন্য ভারী কৌতূহল হচ্ছিল আমার। অথচ ঘরের মধ্যে ঢুকতেও কেমন ভয় করছিল। কাজেই যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে অন্ধকারটা চোখে অনেকখানি সয়ে এলো। তখন ঘরের ভেতরের জিনিসগুলো একটু একটু স্পষ্ট হয়ে দেখা যেতে লাগলো। ঘরের একধারে একখানি ছোট্ট খাটিয়া, তাতে চাদর বালিশ দিয়ে সুন্দর করে বিছানা পাতা। সেই বিছানার উপর কেউ শুয়ে আছে কিনা তা ঠিক ঠাহর করতে পারলাম না। একবার মনে হলো কে যেন ঘুমের ঘোরে পাশ ফিরল। একটা কোণে একটা তোরঙ্গ রয়েছে, আর তার গায়ে একখানা সাদা টিকিট মারা, আর তার পাশেই একটা আলনা। তার গায়ে কাপড়, চাদর, তোয়ালে, গামছা ইত্যাদি ঝুলছে। একটা আঁকড়িতে একটা ছাতা আর একটা লাঠি, আর তার নিচে একজোড়া চটি জুতো। একটু দূরে একটা কুঁজো, আর তার মুখে একটা গ্লাস চাপা। আরও টুকরো টাকরা জিনিস রয়েছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। ঘরের ভেতরটা দেখে মনে হলো
নিশ্চয়ই এখানে কেউ বাস করে, নইলে 10 বছর পর যে ঘর দিনরাত বন্ধ থাকে সে ঘরের লোকের প্রতিদিনের ব্যবহার্য জিনিস এমন পরিপাটি করে সাজানো হবে কেমন করে? কিন্তু কে বাস করে, আর সে গেলই বা কোথায়? এই চাবি বা সে পেল কেমন করে? আজ দিনের বেলায় তো এ ঘর দেখেছি, তাতে তো একবারও মনে হয়নি যে এর মধ্যে কোনো জ্যান্ত মানুষ রয়েছে বা থাকতে পারে। আর তাছাড়া এ ঘরের চেহারা দেখলে বোধ হয় যেন এ একেবারে গালামোহর করা ঘর। তবে এর মধ্যে মানুষ ঢুকলো কেমন করে? এ কি কোনো ভৌতিক কাণ্ড? এই বাড়ির সম্বন্ধে আশেপাশের থেকে যত ভুতুড়ে গল্প শুনেছিলাম সব একে একে মনে পড়ে আমার বুকের ভেতরটা কেমন দুরু দুরু করতে লাগলো। মনে হতে লাগলো চোখের সামনে বোধহয় এখনই একটা বিকট আকৃতির পুরুষ দেখতে পাবো, কিংবা ধবধবে সাদা কাপড় পরা এতখানি ঘোমটা দেওয়া একটা মেয়ে ছায়ার মতো পাশ দিয়ে চলে যাবে। হয়তো কারা এখনই বিকট অট্টহাসি হেসে উঠবে, নয়তো খ্যানখ্যানে গলাতে কেউ বলতে থাকবে আমাকে, এখানে কি করতে এসেছিস, দূর হ, বের হ। কিন্তু কিন্তু ভয় পাওয়া নয়, ভয় পেলেই ভূতের ভয় আরও চেপে বসে। কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ ভয় হলেই ভূতের ভয় আরও চেপে বসে। আর সেই জন্য বুকে সাহস নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু তবুও আমার পা দুটো কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎ কেমন একটা শিরশিরে বাতাস এসে গায়ে লাগলো, আর তারপরেই দেখি একটা বিশ্রী কিচ করে শব্দ করে দরজাটাকে বন্ধ করে দিল। সে কে রে বাপু? হ্যাঁ, আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম সেখানে, কোনো সাড়া পেলাম না। তারপর আস্তে আস্তে দরজাটাকে ঠেলে আবারও খুলে দিলাম। ঘরটা যেমন ছিল ঠিক ঠিক তেমনই আছে। দরজাটা যে বন্ধ করেছিল, কই তাকে তো দেখতে পেলাম না। ভূতই হোক বা মানুষই হোক, নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে আছে, নইলে দরজা বন্ধ করে কে? আমি একটু গলা বাড়িয়ে দেখবার চেষ্টা করলাম ওই কোণের দিকটায় কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকেই দেখতে পেলাম না। কিন্তু চোখে পড়ল আমার টাইপরাইটারটা, একটা টেবিলের উপর সেটা বসানো। আমাকে দেখে সেই অন্ধকারে তার ধবধবে সাদা দাঁতগুলো হাসিতে ঝকঝক করে উঠল। মনে হলো বেচারা যেন কি একটা সঙ্গীন বিপদে পড়েছিল, আমায় দেখে বাঁচল। আমি তখনই বুঝতে পারলাম এ ভূত নয়, কোনো ভেলকে নয়, এ চোরের কাণ্ড। আমি গোড়াতে যা ভয় করেছিলাম এ ঠিক তাই। চোর ব্যাটা টাইপরাইটার চুরি করে পালাচ্ছিল, আমার সারা পেয়ে তাড়াতাড়ি এখানে রেখে পালিয়েছে, আর না হয় লুকিয়েছে। আমি জোর গলায় চিৎকার করে বলে উঠলাম, এই ঘরের ভেতর কে লুকিয়ে আছিস? এখনই বেরিয়ে আয়, নইলে আমি কিন্তু খুন করব বলে রাখছি। আমি অনেক চেঁচালাম, কিন্তু কেউই ঘর থেকে বেরিয়ে এলো না। আমার হাতে খুন হবার জন্য ঘরের মধ্যেই লুকিয়ে রইল। তবে আমি এখন করি কি? কিছুই ভেবে ঠিক করতে পারলাম না। একবার ভাবলাম নিজের ঘর থেকে একটা আলো জ্বেলে নিয়ে আসি, কিন্তু তখনই মনে হলো সেই ফাঁকে চোর যদি টাইপরাইটারটা নিয়ে পালায়, টাইপরাইটারটাকে আমাকে বাঁচাতেই হবে। আমি আচ্ছা করে মালকোঁচা এঁটে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। মনে হলো গায়ের কাছ দিয়ে হাওয়ার মতো কি একটা সরে গেল। যাক, চোরটা তাহলে চুপি চুপি পালিয়েছে। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আমি ধুঁকতে ধুঁকতে খাটিয়ার ওপর গিয়ে বসে পড়লাম। খাটিয়ার ওপাশে ছোট্ট একটা টেবিল, তার উপর টাইপরাইটারটা বসানো, আর তার সামনে একটিখানি ছোট্ট টুল। আমি সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। যাক, আজ অন্তত টাইপরাইটারটা বাঁচানো গেল। আমার শরীর অত্যন্ত শ্রান্ত বোধ হচ্ছিল। খাটিয়ার উপর নরম বিছানা পেয়ে মনে হচ্ছিল এখানেই চিৎপাত হয়ে শুয়ে পড়ি। কিন্তু এটা কার বিছানা কে জানে? সে হয়তো শেষ রাত্রে ফিরে এসে চ্যাংদোলা করে তুলে কোথায় ছুঁড়ে ফেলে দেবে। সে তার দিগ্গে, আর এখান থেকে উঠতে পারি না। আমার সারা শরীর ঝিমিয়ে আসছে। এমন সময় আমি ধর্মর করে সোজা হয়ে উঠে বসলাম। খট 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 খট, এ কি? টাইপরাইটার আপনি এরকম হরফ লিখে চলেছে কিরকম? তাকে কি
তাকে কি ভূতে পেল নাকি? আমি চোখ দুটো বড় করে টাইপরাইটারের এই অদ্ভুত কাণ্ড দেখছি। হঠাৎ নজরে পড়ল টাইপরাইটারের সামনে টুলের উপর কে যেন বসে রয়েছে। ঠিক 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 মানুষ নয়, ঠিক ছায়াও নয়, ছবিও নয়, আবার তাকে দেখাও যাচ্ছে না, কিন্তু তবু স্পষ্ট বোধ হচ্ছে সে বসে রয়েছে টাইপরাইটারের ওপর ঝুঁকে টুলের ওপর। এত বড় সাদা দাড়ি বুকের ওপর লুটিয়ে পড়েছে, মাথায় প্রকাণ্ড টাক, বেশ বড় বড় উজ্জ্বল কালো দুটি চোখ, আর দুজোড়া খুব ঘন ভুরু একেবারে সাদা হয়ে রয়েছে। খুব প্রশস্ত কপাল, আর তা থেকে একটি শ্বেত পাথরের স্নিগ্ধ সাদা আভা যেন বেরিয়ে আসছে। দেখলে, এক নজর দেখলে বড় ভক্তি হয়। আমি কথা কইবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে মনে প্রশ্ন করলাম, কে আপনি? হ্যাঁ। সেই বুড়োর হাত চলল, আর টাইপরাইটারটা বলে উঠল, খট 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 খট। আমি আবারও বললাম, কে আপনি? বুড়োর হাতের টিপুনিতে এবার আরো জোরে টাইপরাইটারটা শব্দ করে উঠল। মানুষ যেমন টাইপরাইটারের হরফ দেখে লেখা পড়তে পারে, আমিও সেই অন্ধকারে কেবলমাত্র তার আওয়াজ শুনেই তার লেখা আমি বেশ বুঝতে পারলাম। আমি চোখ বুজে হরফ না দেখেই টাইপরাইটারে স্বচ্ছন্দে লিখতে পারতাম, কিন্তু এখন বোধ হলো যে না দেখে শুধু শব্দ শুনে পড়তেও পারি। আমার প্রশ্নে টাইপরাইটারের মারফত সে বৃদ্ধ জবাব দিলেন, আমি বোপদেব। ও, ওই যিনি ব্যাকরণ লিখেছেন, সেই সেই বোপদেব আপনি? তুমি লেখাপড়া শিখেছ, বোপদেবকে চেনো না? যিনি গল্প লেখকদের আদিম পুরুষ। ও, তা বোপদেব ঠাকুর কি গল্প লিখেছেন? তুমি কথা শরীর সাগরের নাম শুনেছ? সে বোপদেবেরই লেখা। সে কি মশাই, সে যেন না, মানে আর কার লেখা? হ্যাঁ, আমি শুনেছি। সে ভুল ভুল, তোমাদের মূর্খ অর্বাচীন ঐতিহাসিকদের ভুল। এ তো ভারী অন্যায়। আপনার খ্যাতি চুরি করে অন্য লোকে যশস্বী হবে? তা হোক গে, তার জন্য আমি ভাবি না। আমার ভাণ্ডারে এখনো অনেক গল্প আছে, আর তা দিয়ে আমি 10টা শরীর সাগর তৈরি করতে পারি। যা গেছে তার জন্য আমি দুঃখ করি না। এই কথা শুনে আমি সত্যি বলছি, বোপদেব ঠাকুরের উপর আমার একটা অসীম ভক্তি এলো। আমি তাকে প্রণাম করে বললাম, হে গল্প লেখকদের আদিম পুরুষ, আমি আমার মতো এই সামান্য গল্প লেখকের প্রণাম গ্রহণ করুন। হঠাৎ দেখলাম বৃদ্ধের চোখ দুটি আর কপালটি আরো কেমন উজ্জ্বল হয়ে উঠল। তিনি তার দীর্ঘ হাতখানি উপর দিকে তুলে আমার যেন আশীর্বাদ করলেন, আর টাইপরাইটারটা আবারও খটখট করে উঠল। তুমি গল্প লেখো? বেশ বেশ ভালো। তুমি তাহলে আমার কদর বুঝবে। হ্যাঁ, আমি লিখি। তা আপনি বুঝি এই বদ্ধ ঘরে আস্তানা নিয়েছেন? এইখানেই বুঝি থাকেন? রাম, আমি এখানে থাকতে যাব কেন? তবে একজন গল্প লেখক যখন পেলাম, তখন হয়তো দিন কতক তোমার কাছে এইখানে থেকে যেতেও পারি। কি বলো, থাকবো নাকি? তা বেশ, তা বেশ, কিন্তু সচরাচর আপনি কোথায় থাকেন? দেখিনি তো আগে। কেন, তুমি জানো না? আমরা সবাই গল্প গোলকে থাকি, যত সব ভালো গল্প লিখিয়ে আর কি। একদিন তুমিও সেইখানে আসবে নিশ্চয়ই। কি বলো? সে আপনার আশীর্বাদ। তা তা গল্পগুলোকে আর কে আছেন? আরে কত লোক আছে, কত নাম করব, সবাইকে আমি আবার চিনিও না। তুমি যখন আমাকেই চিনতে পারলে না, তখন আর কাকেই বা চিনবে? আচ্ছা, ঈশপ সাহেবকে চেনেন? ঈশপ? ঈশপ কে? আগে যিনি কথামালা লিখেছেন। ও, আমাদের ইউসুফ।
চিনি বই কি, খুব চিনি। এক সময় সে আমার শত্রু ছিল, এখন আমার পরম বন্ধু। আহা, বড় রসিক লোক, ওস্তাদ লিখিয়ে একেবারে। ও, চেনেন? আচ্ছা 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 আচ্ছা, আরব্য উপন্যাস যিনি লিখেছেন তাকে চেনেন? তাকে জানেন? আরব্য উপন্যাস, আরবি গল্প? খাসা গল্প হে, খাসা গল্প। অমন গল্প আর কেউ লিখতে পারলো না। পড়ে আমারও হিংসে হয়। তাকে দেখেছেন? দেখেছি বই কি, খুব দেখেছি। ইয়া লম্বা সাদা দাড়ি, চোখের সুরমা, গাল দুটো যেন পাকা ডালিম ফেটে পড়েছে, মুখের বুলি আহ যেন মিঠে শরবত। আর খোশ গল্প যা জানেন। ও ও, তা আপনার এখনকার গল্প লেখকদের মধ্যে কারো সঙ্গে আলাপ হয়নি? হ্যাঁ, একজন ছোকরার সঙ্গে আলাপ হয়েছে বটে। শুনেছি সে নাকি শকুন্তলা বলে একখানা খুব চমৎকার বই লিখেছে। চারিদিকে নাকি তার প্রশংসা। একদিন আমাকে এই প্রণাম করতে এসেছিল। দেখে মনে হলো, হ্যাঁ, শক্তিমান পুরুষ বটে। তবে কি জানো, ওরা সব নিতান্ত ছেলে ছোকরার দল। কবি কালিদাসী যখন নিতান্ত ছেলে ছোকরার দলে পড়লেন, তখন তারপরে আর কারো কথা তুলতে আমার সাহস হলো না। আমি তাই চুপ করে রইলাম। টাইপরাইটারটা আবার খটখট করে উঠল। তোমার এই কলটি তো বেশ চমৎকার হে, যা খুশি তাই লেখা যায়। হ্যাঁ গে হ্যাঁ, ভারী সুন্দর কল বেরিয়েছে এটা। এখন আর গল্প লেখবার কোনো কষ্ট নেই। হ্যাঁ, এই কল থেকে কি আপনি তৈরি গল্প বার হয় নাকি? এই যেমন কাপড়ের কল, আটার কল, গানের কল। আগে না, এতে শুধু লেখা হয় মাত্র, গল্পটা মনে মনেই তৈরি করতে হয়। তবু ভালো। আমি মনে করেছিলাম হাতে লেখা গল্প উঠে বুঝি কলের গল্প চলতে আরম্ভ হয়েছে। আগে না, সে কল এখনো বেরোয়নি। দেখো বাপু, তোমার এই কল দেখে আমার আবার গল্প লেখার স্বাদ হচ্ছে। আমাদের তো আর কলম নিয়ে লেখবার উপায় নেই। এই দিব্যি টিপে যাব আর লেখা হয়ে যাবে। বেশ, তো আপনি আপনি লিখুন না, লিখুন, আমি প্রকাশ করে দেব। বুড়োর চোখ দুটো আবারও কেমন যেন প্রদীপ্ত হয়ে উঠল। তিনি আমার দিকে ঝুঁকে পড়ে বললেন, দেবে বাবা? হ্যাঁ, প্রকাশ করে দেবে? হ্যাঁ, তোমায় আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও, যশস্বী হও। এই তো আমার দুঃখ। আমি গল্প লেখার সৃষ্টি করলাম আর আমাকেই সবাই ভুলে গেল। কিন্তু আমি আবার পৃথিবীকে দেখাতে চাই আমি কত বড় গল্প লিখিয়ে। এখনো আমার সে শক্তি আছে। কথাগুলো বলতে বলতে টাইপরাইটারের চাবিগুলো যেন লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। এমন করে আওয়াজ করতে লাগলো যেন বুক ঠুকে ঠুকে এই কথাগুলো বলছে। হ্যাঁ, আপনি স্বচ্ছন্দে লিখে যান। আমার দায়িত্ব, সম্পূর্ণ আমার দায়িত্ব সেই লেখা প্রকাশ করার। বৃদ্ধের মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বুঝতে পারলাম কতখানি ব্যথা তাঁর বুকে লুকানো রয়েছে। তার সেই ব্যথার ভারে আমার বুকও সমবেদনায় ভরে উঠল। মনে হলো এ তো আমারই কর্তব্য। বৃদ্ধের এই দুঃখ লাঘব করবার দায় আমার। আমি মনে মনে প্রতিজ্ঞা করে এই দায় নিজের মাথায় তুলে নিলাম। তাহলে আমি লেখা আরম্ভ করি। টাইপরাইটার দ্রুত গতিতে চলতে লাগলো। আমি শুনতে লাগলাম, অবন্তিপুরের রাজা দিগ্বিজয় করে নিজ রাজ্যে ফিরে আসছেন, সঙ্গে লক্ষ পদাতিক, 10 সহস্র অশ্বারোহী। তারা অর্ধচন্দ্রাকারে রাজাকে বেষ্টন করে অগ্রসর হচ্ছে। বাদ্যকারদের উৎফুল্ল বাদ্যধ্বনি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানতেই পারলাম না। সকালে উঠে দেখি নিজের ঘরে নিজের খাটিয়ার উপর শুয়ে রয়েছি। অনেক বেলা হয়েছে, অনেকখানি রোদ ঘরের মধ্যে এসে পড়েছে। আমি সামনের জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম
সেই বন্ধ ঘর যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রয়েছে। আমি বসে বসে ভাবতে লাগলাম, ও ঘর থেকে আমাকে তুলে নিয়ে আমার নিজের বিছানায় শুইয়ে দিল কে? তবে কি আমি নিজেই ঘুমের ঘোরে উঠে এসেছি? আর আমার টাইপরাইটার? পাশ ফিরে দেখি টেবিলের উপর যেরকম বসিয়ে রেখেছিলাম ঠিক তেমনই আছে, কিন্তু তার হরফের চাবিগুলো একেবারে তেউরে মেউরে একাকার হয়ে গেছে। চাবি টিপলাম কিন্তু কল চলল না। টাইপরাইটারের অবস্থা দেখে আমার কান্না আসতে লাগলো। বুড়ো শেষে এই করলো। হয়তো ঘর থেকে তুলে আনবার সময় হাত থেকে ফেলে এই অবস্থা করেছে। হঠাৎ মনে হলো বুড়ো কি গল্প লিখেছে দেখি। টাইপরাইটারের গায়ে যে কাগজ আঁটা ছিল সেখানে খুলে নিয়ে দেখলাম মাত্র একটি লাইন লেখা, ই চ ক মি র হ, মানে কয়েকটা অস্পষ্ট শব্দ। এর কি মানে কিছুই বুঝতে পারলাম না। হয়তোবা কোনো ভুতুরে সংকেত। আমি বসে বসে ভাবছি, এমন সময় বিনোদ এসে হাজির। কি রে, এখনো বেড়াতে বেরোসনি? না, আজ আর বেড়াতে যাব না, বুঝলি। বোধহয় বিকেলের গাড়িতেই বাড়ি ফিরব। আশ্চর্য! কেন কেন, কি হয়েছে? আমি টাইপরাইটারটা তাকে দেখিয়ে বললাম, ওই যে দেখি না কি হয়েছে অবস্থা। আমার ভারী মন খারাপ হয়েছে রে। বিনোদ সেটা নেড়ে চেড়ে বলল, তাই তো রে, কেমন করে এমন হলো? আমি কাল রাত্রের সমস্ত ঘটনাই তাকে বলতে সে একেবারে হেসে উঠল। ওরে, ও যে খোট্টাই শরবতের গুণ। কি বলছিস কি? কাল রাত্রে যে আমি ওই ঘরে গিয়েছিলাম সেটাকে কি তুই স্বপ্ন বলতে চাইছিস? আলবাত, ও পাশে সিঁড়ি দিয়ে না উঠে আমি জানি তুই এই পাশে সিঁড়ি দিয়ে রোয়াকে উঠেছিস আর মনে করেছিস ওই দিক দিয়ে উঠলি। হ্যাঁ, কেমন? তাইতে মনে হয়েছে এই ঘরে না এসে ওই ঘরে গিয়েছিস। বাবা, বাবা, খোট্টাই শরবতের গুণ না হয়ে তো যায় না। বলে সে হাসতে লাগলো। আমি বেশ চটে উঠলাম, বললাম, দেখ, বাড়াবাড়ি করিস না। আমি যে সিঁড়ি ভুল করেছিলাম তার প্রমাণ। আরে, তার সবচেয়ে বড় প্রমাণ তুই ও ঘরে ঘুম থেকে না উঠে এই ঘরে ঘুম থেকে উঠেছিস। আর ও ঘরের যে আসবাবপত্রের বর্ণনা করলি, মিলিয়ে দেখ দেখি এই ঘরের সঙ্গে ঠিকঠাক মেলে কিনা। এই খাটিয়া, এই আলনা, এই তোরঙ্গ, কি মিলছে? এতক্ষণ যেন নিজের ঘরের কথাই ভুলে গেছিলাম। বিনোদ দেখিয়ে দিতে মনে হলো জিনিসগুলো মেলে বটে, কিন্তু ও ঘরেও যে এমনই জিনিস নেই তার প্রমাণ কি? বিনোদ বলল, প্রমাণ তো করে দিতেই পারি যদি ও ঘরের চাবিটা কোনো রকমে খোলা যায়। আর এই টাইপরাইটার এর এমন অবস্থা হলো কেমন করে? দেখছিস না, ওই বুড়ো ব্যাটা আনারই হাতে টিপে টিপে একেবারে দফা রফা করে ছেড়ে দিয়েছে। আমার স্বাদের টাইপরাইটারটা কি যে হলো। বিনোদ গম্ভীর মুখে আরেকবার টাইপরাইটারটার দিকে এগিয়ে গেল। ঠিক সেই সময় টেবিলের নিচে একটা মস্ত সাদা বেড়াল সশব্দে পালালো। বিনোদ নেড়ে চেড়ে টাইপরাইটারটাকে পরীক্ষা করতে লাগলো। খানিক পরেই বলল, এই দেখ দেখ, চাবির গায়ে বেড়ালের রোঁয়া সব জড়িয়ে রয়েছে। এটা ওই বিড়ালেরই কাজ। ও টাইপরাইটারের চাবি নিয়ে খেলা করেছে আর তুই বোপদেবের খেয়াল দেখছিস। বিনোদ বলল, বটে বেড়ালের রোঁয়া, কিন্তু আমার মনে হলো এ যেন বোপদেব ঠাকুরের সেই সাদা দাড়ির এক টুকরো। যাই হোক, এখন ঠিক জবাব দেওয়া যাবে না। আগে টাইপরাইটারটার মেরামত হোক, তারপর আমি বুঝে নেব ঠিক যে বোপদেব ঠাকুর গল্প লিখতে আসে কিনা। টাইপরাইটার মেরামত না হলে আমার মন স্থির হচ্ছে না, আমার ভালো লাগছে না কিছুই, কারণ আমি টাইপরাইটারটা বড় ভালোবাসি। কাজেই গল্প লেখাও এখন হবে না যতদিন না এটাকে সারানো যাচ্ছে। অতএব এখানেই শেষ। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে।
বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে কুন্তল, বিনোদের চরিত্রে আমি শুভঙ্কর, বোপদেব কৌশিক, চাকর অর্পণ, প্রতিবেশীদের চরিত্রে অর্পণ, মূল রচনা মণিলাল গঙ্গোপাধ্যায়, সূত্রধার আমি শুভঙ্কর, সাউন্ড ডিজাইন, স্ক্রিপ্ট পরিকল্পনা সুশ্রীক, গ্রাফিক্সের কাজ করেছেন ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।